সংখ্যা ছাড়া আমাদের কি একদিনও চলে? মানে একটু ভেবে দেখুন তো। আসলেই চলে না। সকালের অ্যালার্ম থেকে শুরু করে বাজারের হিসেব বা ধরুন এই যে আমরা কথা বলছি সবেতেই তো সংখ্যা। একদম। ফোন বা কম্পিউটারে যা কিছু করি সব কিছুর পেছনেই এই সংখ্যার খেলা। কিন্তু আমরা যেভাবে 1 2 3 গুনি, কম্পিউটার কি সেভাবেই গুনে? না, ঠিক সেভাবে না। কম্পিউটারের জগৎটা একটু অন্যরকম। ওর সংখ্যা বোঝার বা ব্যবহার করার ধরনটা বেশ মজার। তো আজকে আমরা এই কম্পিউটারের নিজস্ব ভাষাটাকেই বোঝার চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, তাই না? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। আমরা আজকে মূলত সংখ্যা পদ্ধতির ধারণা, এর বিভিন্ন প্রকারভেদ আর এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আর কম্পিউটার কিভাবে যোগ বিয়োগ করে বা অক্ষর চেনে সেটাও তো থাকবে? হ্যাঁ, ওগুলোও আলোচনা করব। মূল লক্ষ্য হল এই জটিল বিষয়গুলো সহজভাবে বোঝা, যাতে কম্পিউটারের ভেতরের গণিতের ভাষাটা ধরতে সুবিধে হয়। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সংখ্যা বা গণনার শুরুটা কিভাবে হয়েছিল? সে তো মানব সভ্যতার মতোই পুরনো। আদিম মানুষ যখন গুহায় থাকত তখনও তো হিসেব রাখতে হতো, শিকারের সংখ্যা বা দিনের হিসেব। কিভাবে করতো তখন? আঙুল গুনে? হ্যাঁ, আঙুল গুনে বা ধরুন পাথরের নুড়ি জমিয়ে দড়িতে গিট দিয়ে, এই রকম আর কি। এগুলোকে ঠিক আজকের মতো সংখ্যা পদ্ধতি বলা যায় না, কিন্তু গণনার শুরুটা এভাবেই। তারপর তো সভ্যতা এগুলো ব্যাবিলনীয়, মিশরীয়, রোমান সংখ্যা পদ্ধতি এলো। ঠিক, রোমান সংখ্যা তো আমরা এখনও ব্যবহার করি, যেমন ঘড়ির ডায়েলে বা বইয়ের অধ্যায়ে ভি মানে ৫, এক্স মানে ১০, আবার পাশাপাশি বসালে মানই পাল্টে যায়। হ্যাঁ, যেমন ভিআই হলো ৬, মানে ৫-এর সাথে ১ যোগ, কিন্তু আইভি আবার ৪, মানে ৫ থেকে ১ বাদ। একদম। কিন্তু এই পুরনো পদ্ধতিগুলোর একটা বড় সমস্যা ছিল। বড় সংখ্যা লেখা বা হিসেব করা বেশ কঠিন হতো। আর একটা খুব জরুরি জিনিস ছিল না, তাই তো? শূন্য। হ্যাঁ, শূন্য। এটা গণিতের ইতিহাসে একটা বিপ্লব। প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে ভারতীয় গণিতবিদরাই প্রথম শূন্য ব্যবহার করে আজকের মতো সংখ্যা লেখার পদ্ধতি আনেন। যেটা পরে আরবীয় পণ্ডিতদের মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর আমরা এখন ব্যবহার করি হিন্দু আরবীয় বা দশমিক পদ্ধতি। ঠিক, এটাই আজকের আধুনিক গণিতের ভিত্তি। আচ্ছা, এবার সংখ্যা পদ্ধতির মূল প্রকারভেদে আসা যাক। নন পজিশনাল আর পজিশনাল, এই দুটো ভাগ বললেন। হ্যাঁ, নন পজিশনাল মানে হলো যেখানে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না। যেমন রোমান XXX, মানে ১০ যোগ ১০ যোগ ১০ সবসময় ৩০, আর পজিশনাল? যেটা আমরা ব্যবহার করি। একদম। পজিশনাল পদ্ধতিতে একটা অঙ্ক বা ডিজিট কোন জায়গায় বসেছে তার উপর ভিত্তি করে তার মান ঠিক হয়। এর দুটো জরুরি জিনিস হল অঙ্ক, ডিজিট, আর ভিত্তি, বেস বা র্যাডিক্স। ভিত্তি মানে কি? ভিত্তি বা বেস হল ওই সংখ্যা পদ্ধতিতে মোট কটা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হচ্ছে। যেমন আমাদের দশমিক বা ডেসিমাল পদ্ধতির ভিত্তি হল ১০। দশমিক সংখ্যা 555। এখানে ৩টে ৫ থাকলেও তাদের মান কিন্তু এক না। হ্যাঁ, ডান দিকের ৫ মানে শুধু ৫, ৫ গুণ 10 টু দি পাওয়ার 0, মাঝেরটা ৫০, ৫ গুণ 10 টু দি পাওয়ার 1, আর বাঁয়েরটা ৫০০, ৫ গুণ 10 টু দি পাওয়ার 2। একই অঙ্ক, কিন্তু অবস্থানের জন্য মান আলাদা। এই কারণেই এটা পজিশনাল। আর এখানেই আসে এমএসডি আর এলএসডির ধারণা, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। মানে সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক আর সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক। 555 এর ক্ষেত্রে বাঁয়ের ৫০০ওয়ালা ৫ হলো এমএসডি আর ডানের ৫ হলো এলএসডি। ঠিক। আর বাইনারির ক্ষেত্রে আমরা বলি এমএসবি আর এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, এবার তাহলে আজকাল ব্যবহৃত পজিশনাল পদ্ধতিগুলো নিয়ে কথা বলা যাক। অবশ্যই। প্রথম তো হল দশমিক, ডেসিমাল। ভিত্তি ১০, অঙ্ক ০ থেকে ৯। এটা আমাদের রোজকার জীবনের পদ্ধতি। তারপর আসছে বাইনারি, ভিত্তি ২, অঙ্ক শুধু ০ আর ১। এটাই তো কম্পিউটারের মূল ভাষা। একদম। একদম। কম্পিউটারের একেবারে প্রাণের ভাষা। কারণটা খুব সহজ। কম্পিউটার চলে বিদ্যুতে। ওর ভেতরের সার্কিটগুলোয় হয় ভোল্টেজ আছে, ধরা যাক 1, অথবা নেই, ধরা যাক 0।
এই দুটো অবস্থাকে 0 আর 1 দিয়ে খুব সহজেই প্রকাশ করা যায়। মানে কম্পিউটারের ভেতরে কোটি কোটি সুইচ হয় অন 1 নয়তো অফ 0 থাকে, তাই বাইনারিটাই ওর জন্য স্বাভাবিক। ঠিক তাই। এরপর আছে অক্টাল। এর ভিত্তি 8, অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7, মোট 8টা। আর হেক্সাডেসিমেল, এর ভিত্তি 16। এখানে তো একটু অন্যরকম ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক তো আছেই, তারপর 10 থেকে 15 বোঝানোর জন্য ইংরেজি অক্ষর ব্যবহার হয়, A B C D E F। মানে এ হলো 10, বি হলো 11, এভাবে এফ হলো 15, মোট 16টা চিহ্ন। ঠিক, 0 থেকে 9 আর A থেকে F। এখন প্রশ্ন হলো, কম্পিউটারের জন্য যদি বাইনারি যথেষ্ট হয়, তাহলে আবার অক্টাল বা হেক্সাডেসিমেল কেন দরকার পড়ল? কারণ বাইনারি সংখ্যাগুলো খুব লম্বা হয়ে যায়। ধরুন, একটা মাঝারি সংখ্যা বাইনারিতে লিখলে অনেকগুলো 0 আর 1-এর লাইন হয়ে যাবে। আমাদের পক্ষে ওটা পড়া বা মনে রাখা কঠিন। আচ্ছা, মানে অক্টাল আর হেক্সাডেসিমাল বাইনারিকে ছোট করে দেখানোর একটা উপায়। হ্যাঁ, বলতে পারেন। বিশেষ করে হেক্সাডেসিমেল খুব কাজের, কারণ প্রতিটা হেক্সাডেসিমেল অঙ্ককে ঠিক 4টে বাইনারি বিট দিয়ে প্রকাশ করা যায়। 4টে বিট কেন? কারণ 16 হল 2-এর পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। যেমন হেক্সা সি, যার মান 12, সেটা বাইনারিতে হল 1100, ঠিক 4টে বিট। ও আচ্ছা, তাই কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস বা ওয়েবসাইটের রঙের কোড এগুলো হেক্সাডেসিমেলে লেখা হয়? একদম। ভাবুন, একটা ছোট্ট কোড যেমন #FFD700 লিখলেই কম্পিউটার বুঝে যায় সোনালি হলুদ রং দেখাতে হবে। কত ডেটা সাশ্রয় হয়। একইভাবে প্রতিটা অক্টাল অঙ্ককে 3টে বাইনারি বিট দিয়ে প্রকাশ করা যায়, কারণ 8 হল 2-এর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। বুঝেছি। এবার তাহলে সবচেয়ে জরুরি অংশে যাই, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্যটায় রূপান্তর বা কনভার্সন। প্রথমে দশমিক থেকে অন্য পদ্ধতিতে কিভাবে যাব? দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা দেখা যাক। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাটাকে বাইনারির ভিত্তি, মানে 2 দিয়ে বারবার ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগফল 0 হয়। প্রতিবার ভাগের যে ভাগশেষ রিমাইন্ডার থাকবে, সেগুলোকে জমিয়ে রাখতে হবে। তারপর ওই ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে, মানে নিচ থেকে ওপরে সাজালেই বাইনারি সংখ্যাটা পাওয়া যাবে। প্রথম ভাগশেষটা হবে এলএসবি আর শেষ ভাগশেষটা এমএসবি। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরা যাক 0.45কে বাইনারিতে নেব। আচ্ছা, 45কে 2 দিয়ে ভাগ করলে হয় 22, ভাগশেষ 1, এটা এলএসবি। 22কে 2 দিয়ে ভাগ করলে 11, ভাগশেষ 0। 11কে 2 দিয়ে ভাগ করলে 5, ভাগশেষ 1। 5কে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ 1। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ 0। 1কে 2 দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 1, এটা এমএসবি। তাহলে ভাগশেষগুলো হলো 1 0 1 1 0 1। নিচ থেকে উপরে সাজালে 101101, মানে 4510 = 10110112। ঠিক। এবার যদি দশমিক ভগ্নাংশ থাকে, যেমন 0.46। সেক্ষেত্রে নিয়মটা উল্টো, ভিত্তি 2 দিয়ে বারবার গুণ করতে হবে। হ্যাঁ, প্রতিবার গুণের পর যে পূর্ণ সংখ্যা অংশটা ইন্টিজার পার্ট আসবে, সেটাকে নিতে হবে। ওটাই হবে বাইনারি ভগ্নাংশের একটা বিট, উপর থেকে নিচের ক্রমে, এমএসবি টু এলএসবি। আর ভগ্নাংশ অংশটুকুকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 0.46কে করি তাহলে। 0.46 গুণ 2 = 0.92, পূর্ণাঙ্ক 0, এটা এমএসবি। এবার 0.92কে 2 দিয়ে গুণ, 1.84, পূর্ণাংশ 1। এবার 0.84কে 2 দিয়ে গুণ, 1.68, পূর্ণাঙ্ক 1। এবার 0.68কে 2 দিয়ে গুণ, 1.36, পূর্ণাংশ 1। আবার 0.36কে 2 দিয়ে গুণ, 0.72, পূর্ণাঙ্ক 0। এভাবে চলতেই থাকবে হয়তো। হ্যাঁ, অনেক সময় এটা অসীম হতে পারে। আমরা কয়েক ঘর পর্যন্ত নিই, তাহলে ওপর থেকে নিচে পূর্ণাংশগুলো সাজিয়ে পেলাম 0.01110, মানে 0.4610 is equal to 0.011102।
দশমিক থেকে অক্টাল বা হেক্সাডেসিমেলও কি একই নিয়মে? একদম একই, শুধু ভিত্তিটা পাল্টে যাবে। অক্টালে নিতে হলে ৮ দিয়ে ভাগ বা গুণ, হেক্সাডেসিমেলে নিতে হলে ১৬ দিয়ে ভাগ বা গুণ। আর হেক্সাডেসিমেলে ভাগশেষ বা পূর্ণাংশ যদি ১০ থেকে ১৫ হয়? তাহলে তার বদলে এ থেকে এফ লিখতে হবে। যেমন ধরুন ৭১০কে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষগুলো উল্টো করে সাজালে পাবেন ১৩০৬, মানে ৭১০ ইজ ইকুয়াল টু ১৩০৬ অক্টেল। আর হেক্সা ধরা যাক ৭১,০০৬। ৭১,০০৬কে ১৬ দিয়ে ভাগ করলে প্রথম ভাগশেষ ২, ভাগফল ৪৪৪। ৪৪৪কে ১৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১২, মানে সি, ভাগফল ২৭। ২৭কে ১৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১১, মানে বি, ভাগফল ১। ১কে ১৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১, তাহলে উল্টো করে সাজালে 1bc2। ৭১,০০৬ ইজ ইকুয়াল টু 1bc2 ১৬। বাহ, বেশ সহজ তো। এবার উল্টোটা দেখি, অন্য পদ্ধতি থেকে দশমিকে আসা। এটা আরও সহজ। সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক বা বিটকে তার স্থানীয় মান বা পজিশন ভ্যালু দিয়ে গুণ করতে হবে। তারপর সব গুণফল যোগ করলেই দশমিক মান পাওয়া যাবে। স্থানীয় মানটা কিভাবে বের করব? স্থানীয় মান হল ভিত্তি টু দি পাওয়ার অঙ্কটার অবস্থান। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকের প্রথম অঙ্কের অবস্থান 0, তার বাঁয়েরটা 1, তারপর 2, এভাবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পর ডানের প্রথমটার অবস্থান -1, তারপর -2, এভাবে। একটা বাইনারি উদাহরণ নিই, যেমন 1,0,1,0,1,10,1,2। আচ্ছা, এটা হবে 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 × 2 টু দি পাওয়ার -3। মানে 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0 যোগ করলে হয় 25.75। তাহলে 11010.1102 ইজ ইকুয়াল টু 25.7510। ঠিক। এবার একটা অক্টেল দেখি। 123.458। এটা হবে 1 × 8 স্কোয়ার্ড প্লাস 2 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 × 8 টু দি পাওয়ার 0 প্লাস 4 × 8 -1 প্লাস 5 × 8 টু দি পাওয়ার -2। মানে 64 প্লাস 16 প্লাস 3 প্লাস 48 প্লাস 564। ক্যালকুলেট করলে আসবে 83.578125। 123.458 ইজ ইকুয়াল টু 83.578125। আর হেক্সা ধরা যাক ab.cd 16। এখানে a is equal to 10, b is equal to 11, c is equal to 12, d is equal to 13 ধরতে হবে। হ্যাঁ, তাহলে 10 × 16 স্কোয়ার্ড প্লাস 11 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 12 × 16 টু দি পাওয়ার -1 প্লাস 13 × 16 টু দি পাওয়ার -2। মানে 160 প্লাস 11 প্লাস 12 বাই 16 আর 13 বাই 256। এটা দশমিকে প্রায় 171.8007 হবে। ab.cd 16 approximately equal to 171.800710। খুব ভালো। তাহলে দশমিক থেকে অন্য পদ্ধতি আর অন্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তরটা বোঝা গেল। এবার বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে রূপান্তরগুলো দেখি। এগুলোর মধ্যে কি সরাসরি করা যায়? হ্যাঁ, এদের মধ্যে রূপান্তর খুব সহজ, কারণ এদের ভিত্তিগুলো 2 এর পাওয়ার। দশমিক হয়ে যাওয়ার দরকারই পড়ে না। অক্টাল থেকে বাইনারি কিভাবে করব? খুবই সোজা। প্রত্যেকটা অক্টাল অঙ্ককে তার সমতুল্য 3 বিট বাইনারিতে লিখলেই হবে। যেমন 412 8। 4 মানে 100, 1 মানে 001, 2 মানে 010। তাহলে পাশাপাশি লিখলে 100 001 010 10। একদম। 412 8 সমান 100 001 010 10। আর বাইনারি থেকে অক্টাল? সেটাও সহজ। বাইনারি সংখ্যাটাকে ডান থেকে বামে পূর্ণ সংখ্যার জন্য বা বাম থেকে ডানে ভগ্নাংশের জন্য 3টে করে বিট নিয়ে গ্রুপ করতে হবে। যদি শেষে 3টে বিট না থাকে? তাহলে শুরুতে বা শেষে প্রয়োজন মতো 0 যোগ করে 3টে বিটের গ্রুপ বানিয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটা গ্রুপকে তার অক্টাল মানে লিখতে হবে। একটা উদাহরণ ধরুন
10100111.111 আচ্ছা, পূর্ণ অংশটাকে ডান থেকে 3টে করে গ্রুপ করলে হয় 101, 001, 011, ভগ্নাংশেও 3টে আছে 011। কিন্তু প্রথম গ্রুপ 101 ঠিক আছে, মাঝেরটা 001 ঠিক আছে, শেষেরটা 011 ঠিক আছে। ও, এখানে তো ঠিকঠাকই গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভাগ্যক্রমে হয়ে গেছে। যদি শুরুতে শুধু 10 থাকতো তাহলে সামনে একটা 0 বসিয়ে 010 বানাতে হতো। যাই হোক, 101 মানে 5, 001 মানে 1, 011 মানে 3, আর ভগ্নাংশের 01 মানে 3। তাহলে 101.001.0112 is equals to 513.3। ও, আগেরবার বোধহয় উদাহরণে একটু ভুল দেখেছিলাম। এটা হবে 513.3। আচ্ছা, এবার হেক্সাডেসিমাল আর বাইনারির মধ্যে একই নিয়ম, শুধু 3 বিটের বদলে 4 বিট করে গ্রুপ করতে হবে। মানে হেক্সা থেকে বাইনারি যেতে হলে প্রত্যেক হেক্সা অঙ্ককে তার 4 বিট বাইনারি দিয়ে লিখব, যেমন 9F23। হ্যাঁ, হ্যাঁ, 9 হলো 1001, F মানে 15 হলো 1111, 2 হলো 0010, 3 হলো 0011। তাহলে 9F2316 is equals to 1001, 1111, 0010, 0011, 2। আর বাইনারি থেকে হেক্সা যেতে হলে 4 বিট করে গ্রুপ করব, যেমন 10101011001112। হ্যাঁ, ডান থেকে 4টে করে গ্রুপ করি, 0011, 1100, 1101। সামনে একটা 10 পড়ে রইল, এটাকে 4 বিট বানাতে দুটো 0 যোগ করি সামনে, 0010। তাহলে গ্রুপগুলো হল 0010, 1100, 1101, 0011। এগুলোর হেক্সামান কি? 0010 মানে 2, 1101 মানে 13 অর্থাৎ D, 1100 মানে 12 অর্থাৎ C, 0011 মানে 3, তাহলে 10101111, 00110, 2, D, C3, 16। দারুণ। আচ্ছা, অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে কি সরাসরি করা যায়? না, সরাসরি নিয়ম নেই। সহজ উপায় হলো প্রথমে বাইনারিতে যাওয়া, তারপর সেই বাইনারি থেকে অন্যটায় যাওয়া। মানে অক্টালস থেকে হেক্সা যেতে হলে অক্টাল, বাইনারি 3 বিট, হেক্সা 4 বিট গ্রুপ। অথবা হেক্সা থেকে অক্টাল যেতে হলে হেক্সা বাইনারি 4 বিট, অক্টাল 3 বিট গ্রুপ। একটা উদাহরণ দেখি, ধরুন B2F16 কে অক্টালে নেব। প্রথমে বাইনারি করি, B11 is equal to 1011, 2 is equal to 0010, F15 is equal to 1111। তাহলে 1010, 1011। ঠিক, এবার এটাকে ডান থেকে 3 বিট করে গ্রুপ করি, 111, 101, 100, 101। তাহলে 111 মানে 7, 101 মানে 5, 100 মানে 4, 101 মানে 5। তাহলে কি 54578? একদম ঠিক, B2F equals to 54578। রূপান্তরের ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো আশা করি। হ্যাঁ, বেশ ভালোভাবেই বোঝা গেছে। এবার একটু বাইনারি গণিতের দিকে যাই। বাইনারি যোগটা কেমন? খুবই সহজ, মাত্র 4টে নিয়ম। 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, আর 1 + 1? 1 + 1 = 0, আর হাতে থাকে 1, ক্যারি 1। এই হাতে থাকা 1 পরের কলামে যোগের সাথে যোগ হয়ে যায়। একটা উদাহরণ দেখা যাক। 101101 এর সাথে 11001 যোগ করলে? আচ্ছা, নিচে নিচে লিখি। 101101 প্লাস 11001। আচ্ছা, নিচে নিচে লিখি। মাইনাস, আচ্ছা, নিচে নিচে লিখি। ডান দিক থেকে শুরু করি। 1 + 1 0, হাতে 1। আচ্ছা, পরের কলামে 0 + 0 + হাতে থাকা 1 = 1, পরের কলামে 1 + 0 = 1, পরের কলামে 1 + 1 = 0, হাতে 1, পরের কলামে 0 + 1 + হাতে থাকা 1 = 0, হাতে 1, শেষ কলামে 1 + হাতে থাকা 1 = 0, হাতে 1। এই শেষ হাতে থাকা 1টা সামনে বসে যাবে। তাহলে যোগফল হল 10000110। হ্যাঁ,
1000110। যোগ তো সহজ, কিন্তু বিয়োগ, বাইনারি বিয়োগ কি কঠিন? সরাসরি বিয়োগ করাটা একটু ঝামেলার, কারণ ধার করার নিয়ম আছে, তাই কম্পিউটার সরাসরি বিয়োগ করে না। করে না। তাহলে বিয়োগের কাজটা করে কিভাবে? একটা বিশেষ কৌশল ব্যবহার করে, যোগের মাধ্যমেই বিয়োগ করে। এটাকে বলে পরিপূরক বা কমপ্লিমেন্ট পদ্ধতি। যোগ দিয়ে বিয়োগ কিভাবে সম্ভব? সেটা বুঝতে হলে আগে জানতে হবে কম্পিউটার ধনাত্মক প্লাস আর ঋণাত্মক মাইনাস সংখ্যা বোঝে কিভাবে। ও হ্যাঁ, চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বারস। ঠিক, একটা সহজ উপায় হল চিহ্নিত মান বা সাইন্ড ম্যাগনিটিউড। ধরুন ৮ বিটের সংখ্যা রাখব। সবচেয়ে বাঁয়ের বিটটা এমএসবি চিহ্ন বোঝানোর জন্য রাখি, 0 মানে প্লাস, 1 মানে মাইনাস। আর বাকি 7টা বিট দিয়ে সংখ্যার মান, যেমন +53 হবে 00110101। প্রথম 0 মানে প্লাস, পরের 0110101 মানে 53। হ্যাঁ, আর -77 হবে 11011101। প্রথম 1 মানে মাইনাস, পরের 11011 মানে 77। কিন্তু এই পদ্ধতিতে একটা সমস্যা আছে না? +0 000000 আর -0 10000000 দুটো আলাদা হয়ে যায়। ঠিক, এটাই ওর প্রধান সমস্যা। এই সমস্যার সমাধান করতে আর যোগের মাধ্যমে বিয়োগ করার জন্য কম্পিউটার জগতে সবচেয়ে বেশি ব্যবহার হয় টুজ কমপ্লিমেন্ট বা টুজ পরিপূরক। আচ্ছা, টুজ কমপ্লিমেন্ট এটা কিভাবে কাজ করে? কোনো সংখ্যার ঋণাত্মক রূপ বের করতে হলে, ধরা যাক ৮ বিটে, কোনো সংখ্যার ঋণাত্মক রূপ বের করতে হলে ধরা যাক ৮ বিটে ১ প্রথমে সংখ্যাটার ধনাত্মক বাইনারি রূপ লিখতে হবে। 2 সেটার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। একের পরিপূরক মানে সব 0কে 1 আর সব 1কে 0 করে দেওয়া, বিটগুলো উল্টে দেওয়া। ৩ এই ওয়ানসের পরিপূরকের সাথে ১ যোগ করতে হবে, তাহলেই পাওয়া যাবে সংখ্যাটার টুজ পরিপূরক, যেটা ওর ঋণাত্মক রূপ। একটা উদাহরণ দিয়ে দেখি। 8 বিটে -77 বের করি, +77 তো একটু আগে দেখলাম 0100111012। আচ্ছা, তাহলে এর ওয়ানসের পরিপূরক হল 1011001002। সব বিট উল্টে দিলাম। এবার এর সাথে 1 যোগ করতে হবে। 10110010 + 1 = 1011001112। হ্যাঁ, এটাই 2 এর পরিপূরকে -77 প্রকাশ। তাহলে এটা ব্যবহার করে বিয়োগটা কিভাবে হয়? ধরুন 83 থেকে 64 বিয়োগ করব। কম্পিউটার এটাকে দেখবে +83 প্লাস -64 হিসাবে। প্রথমে -64-র 2 এর পরিপূরক বের করবে, তারপর সেটাকে +83-র সাথে যোগ করে দেবে। আচ্ছা, +83 হল 01010011 আর +64 হল 01000000। তাহলে -64-র 2 এর পরিপূরক কত হবে? +64-র 1-এর পরিপূরক হল 1011111। এর সাথে 1 যোগ করলে 11000000। আচ্ছা, এবার যোগ করি 010011 প্লাস 83 প্লাস 110000 মাইনাস 64 00101110। দেখুন যোগফল 9 বিটের হয়ে গেছে। 8 বিটের যোগে যদি এই রকম নবম বিট ক্যারি বিট আসে, 2 এর পরিপূরক পদ্ধতিতে সেটাকে বাদ দিতে হয়। তাহলে ফলাফল 00010011। এর এমএসবি তো 0, মানে এটা ধনাত্মক, আর মান কত? 1 প্লাস 2 প্লাস 16 সমান 19। ঠিকই তো, 83 64 ইকুয়াল টু 19। বাহ! হ্যাঁ, এবার যদি ফলাফল ঋণাত্মক হয়, যেমন ধরুন 25 50, এটা হবে +25 প্লাস -50। +25 হল 00011001, +50 হল 00110010। তাহলে +50-এর 2 এর পরিপূরক বের করি। +50-এর 1-এর পরিপূরক হল 11001101। এর সাথে 1 যোগ করলে 1100111002। এবার যোগ করি 000110001 প্লাস 25। এবার যোগ করি প্লাস 11001110 মাইনাস 50। এবার যোগ করি 1111
00117। এখানে কোনো ক্যারি বিট নেই, 8 বিটেই ফলাফল, কিন্তু এমএসবিটা 1, তার মানে ফলাফল ঋণাত্মক। এর আসল মান কত সেটা কিভাবে বুঝব? যদি 2-এর পরিপূরক যোগের পর এমএসবি 1 আসে, মানে ঋণাত্মক ফল, তাহলে তার মান জানার জন্য ফলাফলটাকে আবার 2-এর পরিপূরক করতে হয়। আচ্ছা, তাহলে 11110011 এর 2-এর পরিপূরক করি। এর 1-এর পরিপূরক হল 0011000, তার সাথে 1 যোগ করলে 001100012। এটার দশমিক মান কত? 1 + 8 + 16 = 25। যেহেতু মূল ফলাফলের এমএসবি 1 ছিল, তাই উত্তরটা হল -25। ঠিকই তো, 25 50 -25। তার মানে কম্পিউটার শুধু যোগ করেই বিয়োগের কাজটা সেরে ফেলছে। দারুণ তো! হ্যাঁ, এটাই 2-এর পরিপূরকের মজা এবং কার্যকারিতা। সংখ্যা নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু কম্পিউটার তো শুধু সংখ্যা নিয়ে কাজ করে না। আমরা যে কিবোর্ডে লিখি বা স্ক্রিনে অক্ষর দেখি, এগুলো কম্পিউটার কিভাবে বোঝে? এখানেই আসে কোড বা কোড এর ধারণা। কম্পিউটার সিস্টেমের সংখ্যা ছাড়াও অক্ষর যেমন এ, বি, সি বা ক, খ, গ বা ধরুন #, ডলার, এই চিহ্নগুলো বোঝানোর জন্য বাইনারি বিটের 0 আর 1 যে নির্দিষ্ট বিন্যাস ব্যবহার করা হয় তাকেই কোড বলে। যেন এক ধরনের গোপন ভাষা, 0 আর 1 দিয়ে তৈরি। ঠিক তাই। অনেক রকম কোড আছে, যেমন বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি, এটা কি রকম? এটা দশমিক সংখ্যাকেই বাইনারিতে লেখার একটা খাস নিয়ম। এখানে প্রত্যেকটা দশমিক অঙ্ককে 0 থেকে 9 আলাদাভাবে তার 4 বিট বাইনারি দিয়ে লেখা হয়। উদাহরণ, ধরুন 0.5478। তাহলে 4-এর জন্য 0100, 5-এর জন্য 0101, 7-এর জন্য 0111, 8-এর জন্য 1000। সব মিলিয়ে 0010, 0101, 0111, 1000 বিসিডি। এটা কোথায় ব্যবহার হয়? কিছু ক্যালকুলেটর বা পুরনো সিস্টেমে ব্যবহার হতো, তবে এটা একটু ডেটা নষ্ট করে, কারণ 4 বিটে 16টা অবস্থা সম্ভব হলেও বিসিডি শুধু 10টা ব্যবহার করে। আচ্ছা, আর অক্ষর, সংখ্যা, চিহ্ন সব বোঝানোর জন্য? তার জন্য আছে অ্যালফা নিউমেরিক কোড। সবচেয়ে পরিচিত হল অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি তো খুব শোনা যায়, এটা কি রকম? শুরুতে ছিল 7 বিটের, মানে 128টা ক্যারেক্টার। পরে 8 বিটের এক্সটেন্ডেড অ্যাসকি আসে, 256টা ক্যারেক্টারের জন্য। ইংরেজি বর্ণমালা, সংখ্যা, জ্যোতিচিহ্ন, আরও কিছু চিহ্ন এতে আছে। যেমন বড় হাতের এর অ্যাসকি কোড 65 দশমিক, বাইনারিতে 0/000001। আর এবিসিডি? ওটা আইবিএম তাদের কম্পিউটারে ব্যবহার করত, সেটাও 8 বিটের, কিন্তু অ্যাসকির মতো অত প্রচলিত নয় এখন। কিন্তু অ্যাসকি তো শুধু ইংরেজি বা সীমিত কিছু চিহ্নের জন্য। পৃথিবীর অন্য ভাষা যেমন বাংলা, চাইনিজ, এগুলোর জন্য কি ব্যবস্থা? দারুণ প্রশ্ন। এখানেই আসে ইউনিকোডের গুরুত্ব। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোডিং স্ট্যান্ডার্ড। ইউনিকোডের লক্ষ্য হল পৃথিবীর প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা অক্ষর বা চিহ্নকে একটা ইউনিক নম্বর দেওয়া। এটা না থাকলে তো আমরা কম্পিউটারে বা মোবাইলে বাংলা বা অন্য ভাষায় লিখতেই পারতাম না। একদম পারতাম না। ইউনিকোড একটা বিশাল ক্যারেক্টার সেট, কিন্তু এই ক্যারেক্টারগুলোকে কম্পিউটারে বাইনারিতে প্রকাশ করার জন্য বিভিন্ন এনকোডিং স্কিম আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল UTF-8। UTF-8 এটা কি? UTF-8 এর বৈশিষ্ট্য হল এটা পরিবর্তনশীল দৈর্ঘ্যের, মানে কিছু অক্ষর 1 বাইটে, যেমন ইংরেজির সব অ্যাসকি অক্ষর, কিছু 2 বাইটে, কিছু 3 বাইটে, যেমন বেশিরভাগ বাংলা অক্ষর, আবার কিছু 4 বাইটে প্রকাশ করে। এর সুবিধা কি? বড় সুবিধা হলো এটা অ্যাসকির সাথে কম্প্যাটেবল, মানে পুরনো অ্যাসকি কোডগুলো UTF-এও একই থাকে, আর যেখানে দরকার সেখানেই শুধু বেশি বাইট ব্যবহার করে, তাই মেমোরিও বাঁচে। আজকের ইন্টারনেট, ওয়েব পেজ, প্রায় সব অপারেটিং সিস্টেম UTF-8 ব্যবহার করে। আমরা যে ওয়েবসাইটে বাংলা দেখি বা ওয়ার্ড ফাইলে বাংলা লিখি, তার পেছনে তাহলে ইউনিকোড আর UTF-8 এর কারসাজি? হ্যাঁ, মূলত তাই। এছাড়া UTF-16, UTF-32 নামে আরও এনকোডিং আছে, তবে UTF-8ই সবচেয়ে বেশি ব্যবহৃত। বাহ! তাহলে দেখুন আমরা কোথায় শুরু করেছিলাম আর কোথায় এলাম।
সংখ্যার আদিম ধারণা থেকে আজকের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাদের রূপান্তর, কম্পিউটারে যোগবিয়োগের কৌশল আর শেষে কোডিং দিয়ে অক্ষর চেনা পর্যন্ত। হ্যাঁ, পুরো যাত্রাপথটা বেশ লম্বা। এই বাইনারি সংখ্যা, বিভিন্ন কোডিং সিস্টেম, এগুলো বোঝা মানে কম্পিউটারের একদম ভেতরের কাজের ভিত্তিটা বোঝা। আমরা স্ক্রিনে যাই দেখি না কেন, গান শুনি বা গেম খেলি, একদম গভীরে কিন্তু চলছে শুধু 0 আর 1-এর খেলা। এই জ্ঞানটাই কম্পিউটার কিভাবে কাজ করে তার একটা মৌলিক ধারণা দেয়। একদম ঠিক। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি, তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। অবশ্যই। আমরা তো দেখলাম কম্পিউটার কেবল 0 আর 1 বোঝে, অনেকটা সুইচ অন বা অফের মতো। কিন্তু শুধু এই দুটো অবস্থা ব্যবহার করে কম্পিউটার এত অভাবনীয় জটিল কাজ কিভাবে করে ফেলে? কিভাবে সে হাই ডেফিনিশন ভিডিও দেখায়, মানুষের মতো কথা বলে বা দারুণ সব গেম চালায়? হ্যাঁ, এটা আসলেই ভাবনার বিষয়। এর পেছনে শুধু বাইনারি গণিত নয়, আরও কিছু কি আছে? হ্যাঁ, এই 0 আর 1কে কাজে লাগিয়ে যুক্তি তৈরি করার জন্য লজিক গেট নামের কিছু জিনিসের কথা শোনা যায়। এই অধ্যায়ের পরের দিকে হয়তো সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলোর ভূমিকাই বা কতখানি, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই। এটা পরের আলোচনার জন্য একটা দারুণ শুরু হতে পারে।